সদ্য গোসল করে বের হয়েছি, কোমরের নিচ অব্দি চুল ছেড়ে দিয়ে মন খারাপ করে তাকিয়ে আছি বেলকনি থেকে বাইরের দিকে। কারণ বৃষ্টি হচ্ছে মন খারাপ। বৃষ্টি হচ্ছে তাই মন খারাপ না, মন খারাপ বৃষ্টিতে ভিজতে পারছি না এই জন্য। বৃষ্টিতে ভিজতে বাধা দেওয়ার একজন ছিল, তবে সে এখন নেই। চাইলে ভিজতেই পারি, কিন্তু দীর্ঘ 1 ঘন্টা ধরে শাওয়ার নেওয়ার পর এখন বৃষ্টিতে ভিজতে গেলে নিশ্চয় জ্বর আসবে। আর জ্বর আসলে কলেজে যেতে পারবো না। আর কলেজে যেতে না পারলে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হবে না। আর ওদের সাথে দেখা না হলে আমার দিনই কাটে না। এই ভাবছিলাম, হঠাৎ এইভাবে ভূতের মতো চুল ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস? কথাটা শুনেই আমি বড্ড চমকে উঠলাম। গলাটা যে বেশ চেনা আমার, প্রায় 8 বছর আগে এই কণ্ঠস্বর শুনেছিলাম। পেছনে তাকালাম না, ভাবলাম হয়তো ভুল ভাবছি। আমার কোনো উত্তর না পেয়ে সে আবার বলে উঠল। কিরে, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? আমি পেছনে ঘুরে তাকালাম, আবার কোনো নড়চড় নেই। ভাবলাম এবারও ভুল দেখছি। আবার সামনে ঘুরে গেলাম, কারণ এমনটা আমার সাথে প্রায়ই হয়। মনে হয় যে ভাইয়া ডাকছে, কিন্তু আশেপাশে তাকাতেই দেখি সে উধাও, কেউ নেই। কোথা থেকে আমার বড় আম্মু মিসেস রেহানা আসলেন, এসে বললেন, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, যা ফ্রেশ হয়ে নে। বড় আম্মুর কথা শুনে পেছনে ঘুরে দাঁড়ালাম। যাচ্ছি। এই বলে সে আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো, আর যাওয়ার আগে বড় আম্মুকে বলে গেল। দেখো তোমার মেয়েকে ভূতে ধরেছে কিনা। ইডিয়েট একটা। আমি অবাক হয়ে দেখছি তাদের। তার মানে ভাইয়া সত্যি এসছে। এখন পরিচয়ে আসি। আমি নূর, মিসেস কাজল আর মিস্টার আতিফ চৌধুরীর ছোট মেয়ে। পুরো নাম মুস্কান নূর সুভা। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এতক্ষণ যে ছেলেটা কথা বলছিল উনি আমার কাজিন মিসেস রেহানা আর মিস্টার মনির চৌধুরীর একমাত্র ছেলে আবরার আহমেদ আবির চৌধুরী। গত 8 বছর দেশের বাইরে ছিলেন, আজকে এসছে দেশে। কি রে, ওভাবে হা করে কি দেখছিস? তোমার ছেলে কি সত্যি এসছে? সত্যি এসেছে মানে? এতক্ষণ তো তোর সাথে কথা বলছিল। হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম হয়তো আমার মনের ভুল, এই জন্যই। এর জন্য কি? এখন আবার এটা বলছিস না যে তুই ওর সাথে কথা বলিসনি? হ্যাঁ বড় মা, আমি সত্যি ওনার সঙ্গে কথা বলিনি। আরে তুই টেনশন করিস না, ওর কাছে মাপ চেয়ে নিস, দেখবি কিচ্ছু বলবে না। এই বলে বড়াম্মু চলে গেল। আমি তাই যেন হয় রাতে। কি রে নূর, আয় বসে খেয়ে নে। হ্যাঁ বসছি। আমি বসতেই আবির ভাইয়া বলে উঠল, ছোট আম্মু, তোমার মেয়ে কি কথা বলতে পারে না, নাকি মানুষের সাথে অসভ্যতা করে তাদের সাথে কথা বলে না? এই কথাটা শুনে সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কাউকে খুন করে ফেলেছি। কি রে, তুই আবিরের সাথে কথা বলিসনি? তা নয় আম্মু, উনি যে আসবেন এটা তো আমি জানতাম না। তাই হঠাৎ দেখে মনে করেছি যে আমি ভুল দেখছি, তাই কথা বলিনি। তুই কোথাকার কে যে তোকে বলে আসতে হবে? ভাইয়ার কথাটা শুনে খুব খারাপ লাগলো। কান্না পাচ্ছে, কিন্তু সত্যি তো, এটা কে? আমি ওনার। আমার খাওয়া শেষে উঠে চলে যেতে নিলে ভাইয়া বলে উঠল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আমার রুমে আয়। খাওয়ার পর কফি কে খায়? আমি খাই, কোনো কথা না বলে চুপচাপ কফি নিয়ে আয়। যা বাবা, উনি আমার মনের কথা শুনে ফেললো নাকি? উনি আমার মনের কথা শুনে ফেললো কিভাবে? ভাইয়া আমার দিকে ভ্রুকুচকে তাকাতে আমি দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। না জানি এই কথাটাও শুনে নিল নাকি এই ভেবে। কফি হাতে দাঁড়িয়ে আছি রাক্ষসের রুমের সামনে, মানে আবির ভাইয়ার রুমের সামনে। ভাবছি রুমে যাব কি যাব না। আমার ভাবনা ছ্যাদ করে ভেতর থেকে আওয়াজ এলো, কফি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার বানিয়ে আনতে হবে। যা বাবা। উনি কিভাবে বুঝলেন যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি? ওনার কথাটা মনে হতেই আমি হুড়মুড় করে রুমের মধ্যে প্রবেশ করলাম। এই নিন আপনার কফি। কফির মগটা ওনার দিকে এগিয়ে দিয়ে, কফির মগটা আমার হাত থেকে নিয়ে, ইয়াক! এটা কি কফি বানিয়েছিস? যা, ভালোভাবে বানিয়ে নিয়ে আয়। নে ধর। কফির মগটা আমার দিকে এগিয়ে দিয়ে, কেন, কি হয়েছে? আমি তো ভালোভাবেই বানিয়েছি। তাহলে? তাহলে কি আমি মিথ্যা বলছি? না, আমি তো তা বলিনি। তাহলে কি বলতে যাচ্ছিস তুই? কিছু না। এই বলে আমি আবার কফি বানাতে চলে গেলাম। এই নিন। দে দেখি এবার কিভাবে বানিয়েছিস। ছি, এটা তো আগেরটার থেকেও খারাপ। যা, আবার বানিয়ে নিয়ে আয়। কি? আবার? ভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন? যা বলেছি তাই কর, যা।
আমি আর কিছু না বলে চলে গেলাম। আবার কফি বানিয়ে নিয়ে এলেও সেই একই কাজ। ওনার নাকি কফি ভালোই লাগছে না। এভাবে কয়েকবার কফি বানানোর পরে এবার 30 মিনিট ধরে অনেক যত্ন করে কফি বানিয়ে নিয়ে গেলাম ওনার ঘরে। নিন। উনি ফোন কল করছিলেন। আমার গলার আওয়াজ পেয়ে সামনের দিকে তাকালেন। দে, এতক্ষণ লাগে কফি বানাতে? এবার যদি কফি ভালো না হয় তাহলে দেখবি আমি কি করি। ওনাকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, এই সব কিছু আপনি ইচ্ছে করে করছেন না? কফিতে চুমুক দিয়ে বললেন, কোন সব? এই যে আমাকে দিয়ে এতবার কফি বানানো। এখন তুই যদি ভালোভাবে কফি না বানাতে পারিস সেটা কি আমার দোষ? তুই ভালোভাবে কফি আগেই বানালে এতবার তো আর কফি বানাতে যাওয়া লাগতো না। দেখুন। কি দেখবো দেখা? ধ্যাৎ, আমি কিছু দেখতে বলিনি। তাহলে? আমি যথেষ্ট ভালো কফি বানাই। তারপরেও আপনি আমায় দিয়ে গুনে গুনে 10 বার কফি বানিয়ে নিয়েছেন। এগুলো আপনি ইচ্ছে করে করেছেন না? উনি কফির মগটা টেবিলের ওপর রেখে আমার অনেক কাছে চলে এলেন। এটা পানিশমেন্ট ছিল। পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট? ওই যে তুই দুপুরবেলা আমাকে ইগনোর করলি, এটার পানিশমেন্ট। আমি তো আগেই বলেছি যে আমি ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখছি, এই জন্য কথা বলিনি। আচ্ছা তাই? তা তুই কি আমায় দিনরাত এভাবে স্বপ্নে দেখিস নাকি? তাই ভেবেছিলি যে ভুল দেখেছিস? ওনার কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ কথাটা তো সত্যি। আমি তো ওনাকে শয়নে স্বপনে সব জায়গায় দেখতে পাই। দেখুন, প্রথমত আপনি দূরে সরুন, দূরে সরুন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। সে কি রে, আমি তো জানতাম না তোর শ্বাসকষ্ট আছে। এবার আমি ওনাকে কিভাবে বোঝাই যে এটা শ্বাসকষ্টের জন্য না, এটা তো উনি আমার এত কাছে আসার জন্য। আপনি প্লিজ সরুন না। কেন বিশ্বাস নিতে পারছিস না? কি করা যায় বলতো? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আমি ভ্রুকুচকে তাকালাম তার দিকে। সিনেমায় দেখিসনি নায়িকার এমন হলে নায়ক নায়িকার ঠোঁটে? উনি আর কিছু বলার আগেই আমি আমার ঠোঁট 2 হাত দিয়ে চেপে ধরলাম। কারণ আমি বুঝেছি উনি কি বোঝাতে চাইছেন। উনি আমার কাণ্ডে মুচকি হাসলেন। আরে হাতটা সরা, আমিও একটু ট্রাই করে দেখি উপায়টা কাজ করে কিনা। এই বলে উনি আমার হাতটা জোর করে সরালেন আর আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতেই আমি এই বলে উনি আমার হাত জোর করে সরিয়ে ঠোঁটের দিকে এগিয়ে আসতেই আমি ওনাকে ধাক্কা দিলাম। উনি কিছুটা পিছিয়ে গেলেন। আমি ওখান থেকে চলে আসতে নিলে উনি আমার হাত ধরে নিলেন। আমি ভয়ে ভয়ে পেছন ঘুরে তাকালাম। ভুল করেও যদি এরপর আমায় ইগনোর করার চেষ্টা করিস খুব খারাপ হবে। আমি সত্যি তোমায় আর একটাও কথা না, এখান থেকে এখন যা। আর আমি যা বললাম তা যেন মাথায় থাকে। যা। শোনো তো আমার যা বললাম তো, কথা কানে যায় না? এই বলে উনি আমার হাত ধরে বাইরে বের করে দিলেন আর আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। আমি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমার ঘরে চলে এলাম। রাক্ষস একটা ঠিক আগের মতোই আছে, একদম পাল্টায়নি। আগে যেমন আমার সাথে খারাপ ব্যবহার করতো এখনো ঠিক তাই করছে, জল্লাদ ছেলে। এসব ভাবতে ভাবতে তার 8 বছর আগের কথা মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। ভাইয়া আমায় ওই পুতুলটা কিনে দেবে? দেখো না কত সুন্দর। কোন পুতুল? ওই যে ওইটা। পুতুলটা আঙুল দিয়ে দেখিয়ে দে। ভাইয়া আমার আঙুল অনুসরণ করে পুতুলটার দিকে তাকালো। ওইটা? ওই পুতুলটা নিয়ে তুই কি করবি? আমার একটা মেয়ে পুতুল আছে। হ্যাঁ তো? তো আবার কি, এই পুতুলটার সঙ্গে আমি আমার ওই মেয়ে পুতুলটার বিয়ে দিব। তুই একা একা 2টা পুতুলের বিয়ে কিভাবে দিবি? তার জন্য তো কাউকে দরকার, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি আমার স্কুলের বন্ধু জিসানের সাথে খেলবো। মেয়ে পুতুলটা আমি হব আর এই ছেলে পুতুলটা হবে জিসান। তারপর আমরা একে অপরের পুতুলের বিয়ে দিব। কথাটা বলতে দেরি, কিন্তু নূরের গালে থাপ্পড় পড়তে দেরি নেই। থাপ্পড়টা লাগার সাথে সাথে নূর ছিটকে নিচে পড়ে যায়। ভাইয়া, তুমি আমায় মারলে কেন? বেয়াদব মেয়ে একটা। খুব পেকেছিস না? দাঁড়া, তোর পাকনা পাকনা কথা আমি বের করছি। এই বলে সে টানতে টানতে নূরকে বাসায় নিয়ে গেল। বাসায় পৌঁছাতে আবির নূরকে সোফার উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। রাগে সে টি টেবিলের উপর লাথি মারল। কাছের টি টেবিলটা সাথে সাথে ভেঙে গুড়িয়ে গেল। বাড়ির সবাই আওয়াজ শুনে দৌড়ে এসে উপস্থিত হলো জায়গায়। কি হয়েছে আবির, তুই এত রেগে আছিস কেন? আর নুইরি বা কাছে কেন? নূর দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, মা, মা, আবির ভাইয়া আমায় মেরেছে।
কি কি শুনছি কি? আবির, তুমি নূরের গায়ে হাত তুলেছো? আবিরের বাবা গর্জে উঠলেন তার ছেলের উপর। কি হলো আবির, চুপ করে আছিস কেন? বল, কেন মেরেছিস তুই নূরকে? আহ, বাদ দে না। ভাবি হয়তো নূর কোনো দোষ করছে তাই মেরেছে। আবির কোনো কথা বলছে না দেখে আবিরের মা নূরকে জিজ্ঞেস করলেন। নূর মা, বল তো, ভাইয়া তোমায় কেন মেরেছে? আমি ভাইয়াকে বলেছিলাম আমার একটা পুতুল কিনে দিতে, তাই মেরেছে। আবির, তুই চাইলে ওকে পুতুল কিনে দিতি না, তাই বলে তুই ওকে মারবি? আবির এতক্ষণ চুপ করে থাকলেও এখন সে চুপ থাকতে পারল না। তোমাদের মেয়েকে পুতুলের জন্য মারিনি, ওকে অন্য কারণে মেরেছি। কি কারণে সেটা তো জানতে চাচ্ছি। তোমার এইটুকুনি মেয়ের মাথায় বিয়ের ভূত কে ঢুকিয়েছে, যাকে তাকে বিয়ে করতে চাচ্ছে? এই ভূত মাথা থেকে নামিয়ে ফেলতে বলো তোমাদের মেয়েকে, নয়তো আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে আবির নিজের রুমে চলে গেল। দিন দিন নূরের প্রতি আবিরের ব্যবহার অনেক খারাপ হতে লাগলো। নূর কি খাবে, কি পড়বে, কার সাথে কথা বলবে, কোথায় যাবে, সব সব আবিরের কথাই হওয়া চায়, নয়তো আবির বাসায় জিনিসপত্র ভাঙচুর করে। ছেলের এই অবস্থা দেখে মিস্টার চৌধুরী সিদ্ধান্ত নিলেন তার ছেলেকে দেশের বাইরে পাঠানোর। পাঠিয়েও দিলেন। সকালে নূর তার আবির ভাইকে দেখতে না পেয়ে তার আম্মুকে জিজ্ঞেস করলো, এবং তার থেকেই নূর জানতে পারল আবির দেশ ছেড়ে তাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মনে মনে রাগ হলো তার, কেন তাকে জানিয়ে যায়নি। বর্তমান দরজায় খটখট শব্দ হতেই আমার ভাবনা ছাদ পড়ল। পেছনে ঘুরে তাকাতেই দেখি আকাশ ভাইয়া। এই বলে আমি দৌড়ে গিয়ে ভাইয়াকে জাপটে ধরলাম। কি রে পাগলি, কেমন আছিস? এই কয়দিনে আমার কথা মনে পড়েনি, তাই না? খুব মিস করেছি ভাইয়া তোকে। তুই কান্না কেন করছিস? মনে হচ্ছে আমি কত বছর পরে বাসায় ফিরলাম। মাত্র 3 মাসের জন্য গিয়েছিলাম, 3 মাস শেষ, তাই চলে আসলাম। আকাশ তার বাবার বিজনেস জয়েন করেছে। একটা প্রজেক্টের জন্য দেশের বাইরে ছিল 3 মাস। এই 3 মাসে তোকে আমি অনেক মিস করেছি। আচ্ছা, তাই? তাহলে 2 মাস ধরে ফোন করিসনি কেন? আসলে ভাইয়া আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আব্বুকে বলেছিলাম একটা কিনে দিতে, আব্বু তো এত ব্যস্ত যে কিনে দিতেই পারেনি। ঠিক আছে, এই নে, এটা তোর জন্য। এটাই কি আছে ভাইয়া? খুলেই দেখ। নূর বক্সটা খুলে দেখে একটা নতুন ফোন। ওয়াও ভাইয়া, এটা আমার জন্য? না, তাহলে কার জন্য? আমার ছোট্ট বোন নূরের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আমি অনেক খুশি। পাগলি একটা। আচ্ছা যাও, তুমি সবার সঙ্গে দেখা করো, আমি নতুন ফোনটা নিয়ে আমার কয়েকটা সেলফি তুলি। আচ্ছা, বাই। শোনো ভাইয়া, কি? একটা কথা বলার ছিল। বল। বলছি যে আবির ভাইয়া এসছে। কথাটা শুনতে আকাশের চোখ মুখে খুশির ঝলক দেখা গেল, কিন্তু ক্ষণিক পরে তার মুখটা মলিন হয়ে গেল। কে এসেছে না এসেছে এটা জেনে আমি কি করব? গুড নাইট। আরে পাঠকগণ, এত ভেবো না। আসলে আবির বিদেশ যাওয়ার পর শুধু নূরেরই না, আকাশও অনেক কষ্ট পেয়েছিল। কারণ তার ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি ছিল। আর সে কষ্ট থেকে সে রেগে আবিরের সাথে কোনো যোগাযোগ রাখেনি। আর তার রাগ কষ্ট দুটোই এখন অভিমানে রূপান্তর হয়েছে। ভাইয়া যেতেই আমি ফোনটা নেড়েচেড়ে দেখতে লাগলাম। ফোনের সবকিছু সেট করে নিলাম। সকালে আম্মু, খাবার হয়নি, আমার অফিসের জন্য লেট হচ্ছে। হ্যাঁ, থাম, দিচ্ছি, তুই বস। তাড়াতাড়ি দাও। কি রে, কাজের সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ বড় আব্বু, সব ঠিক আছে। প্রজেক্টটা আমাদের হাতে এসে গেছে, এখন একটু বেশি সময় দিতে হবে। এদের কথোপকথনের মাঝে নূর নিচে নেমে এলো। নূর এসে মা আর বড় আম্মুকে টেবিলে খাবার দিতে সাহায্য করলো। খাবার পরিবেশন হয়ে গেলে সেও ভাইয়ের পাশে বসে নাস্তা করতে লাগলো। উফ, এই আবিরটাও কেন এখনো নিচে নামছে না? নূর, তুই একটু ডেকে দিবি আবিরকে? আমি? হ্যাঁ, যা মা, একটু ডেকে নিয়ে আয়। আচ্ছা ভাইয়া তোমাকে নিচে খেতে ডাকে। ভাইয়ার দিকে তাকিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল। সদ্য গোসল করে বের হয়েছে, চুল থেকে টপ 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 করে পানি ঝরছে। যেমনই ফর্সা তেমনই সুঠাম দেহ, আর মুখে খোঁচা খোঁচা দাড়ি। সব মিলিয়ে কি না লাগছে আবির ভাইয়াকে। এরই মধ্যে ভাইয়া কখন আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি টেরই পাইনি। কিরে, হা করে কি দেখছিস? মুখটা বন্ধ কর, নয়তো মশা ঢুকে যাবে। ভাইয়ার কথায় আমার হুঁশ এলো।
ভাইয়ার দিকে তাকাতেই আমি পেছন ঘুরে গেলাম আর বললাম, ছি ছি, এটা কিভাবে আছো? তুমি যাও, জামা কাপড় পরে এসো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জামা কাপড় না পরে এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো? শোন, আমি তোর সামনে দাঁড়াইনি, বরং তুই আমার ঘরে এসেছিস। হ্যাঁ তো কি হয়েছে? জানে না চেঞ্জ করলে দরজা লক করে করতে হয়, জানো না? না রে, জানি না, আমি অনেক কিছুই জানি না, আমায় শিখিয়ে দিবি? আমি পেছনে ঘুরেই দেখি উনি আগের জায়গায় দাঁড়িয়ে আছে। দেখো নিচে চলো, সবাই ডাকছে আর আকাশ ভাইয়া এসছে। কি? আকাশ এসেছে? আর এটা তুই আমায় এখন বলছিস, গাধা? এই বলে উনি তাড়াহুড়ো করে রেডি হতে লাগলেন। এমন ভাবে রেডি হচ্ছ যেন নতুন বউ এসছে। হ্যাঁ, এসেছে তো নতুন বউ। কোথায়? তোকে কেন বলবো? ভাইয়ার কথা শুনে আমি চলে যেতে লাগলে ভাইয়া বলে উঠল, শোন, হুম। যেটা তুমি থেকে আপনিতে গেছিল সেটা আবার আপনি থেকে তুমিতে এসেছে, তাই এটাকে আর আপনিতে নিয়ে যাস না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার থেকে খারাপ এমনিতেও কেউ নেই বলে আমি চলে আসলাম। আবির নূরের কথায় মুচকি হাসলো। আকাশ খাচ্ছে, এর মধ্যে কে যেন তাকে পেছন থেকে জাপটে ধরলো। তার বুঝতে বাকি রইল না এটা কে। আকাশ, তোকে আমি অনেক মিস করেছি। কেমন আছিস বন্ধু? আম্মু, তুমি একে বলে দাও আকাশ ওর জন্য 8 বছর আগে মারা গেছে। এই বলে আকাশ ব্যাগ নিয়ে বেরিয়ে গেল অফিসের জন্য। আবির ছলছল চোখে তাকিয়ে আছে আকাশের যাওয়ার পানে। ভাইয়া। নূরের আওয়াজ পেয়ে আবির নূরের দিকে তাকালো, বলল, নূর, ও আমার সাথে কথা না বলে চলে গেল কেন? বল না, আমি কিছু করেছি কি? ও আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল কেন? আসলে ভাইয়া, তুমি বিদেশ চলে যাওয়ার পর ভাইয়া অনেক কষ্ট পেয়েছিল। তোমার তো বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তোমার চলে যাওয়াটা ভাইয়া মেনে নিতে পারেনি। ও তোমার উপর অভিমান করে আছে। আবির মুচকি হাসলো, বলল, আমিও দেখবো ওর অভিমান কতদিন থাকে। ওর অভিমান যদি আমি ভাঙতে না পারি, তাহলে আমার নামও আবির নয়। আবির একবার নূরের দিকে তাকালো, তারপর খেতে বসলো। নূরও গিয়ে বসলো। নূর, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে রে, আমি যাওয়ার পথে তোকে ড্রপ করে দেব। তুমি কেন কষ্ট করতে যাবে ভাইয়া? আমি একাই চলে যাব, তোমায় যেতে হবে না। তোর থেকে আমি পারমিশন চাইনি, আমি তোকে অর্ডার করেছি। চুপচাপ খেয়ে দে, রেডি হয়ে রে। রাক্ষস একটা। তুই কি কিছু বললি আমায়? না না না, তোমায় আবার কি বলবো, কিচ্ছু বলিনি। তুমি তো কালকেই এলে, আজ আবার কোথায় যাবে? আমি আজ থেকে অফিস জয়েন করতে চাই। সত্যিই? সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল। তোমরা এমনভাবে চেঁচাচ্ছ যেন মনে হচ্ছে আমি তোমাদের জন্য নতুন বৌমা আনতে চাইছি। এটা তো তার থেকেও খুশির খবর। যেমন? তুমি তো ছোট থেকেই চাইতে যে তুই অফিসে জয়েন করবি না, আর এখন চাচ্ছিস তাই? ও আচ্ছা, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। আবির ভাইয়া মুখে কিছু না বললেও আমি বুঝতে পারলাম আবির ভাইয়া অফিস জয়েন করছে আকাশ ভাইয়ার জন্য, তার অভিমান ভাঙানোর জন্য। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে দেখি ভাইয়া গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমায় দেখে সে গাড়ির সামনের দরজা খুলে দিল। এই রাক্ষসের পাশে বসতে হবে ভেবেই একটা শুকনো ঢোক গিলাম। ভাইয়া, আমি পেছনের সিটে বসি। কেন? না মানে, আসলে আমাকে তোর ড্রাইভার মনে হয়? আমি আর কিছু না বলে চুপচাপ সামনের সিটে বসে পড়লাম। গাড়ি চলছে আপন গতিতে, আমরা কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ পরে আমি জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বললাম, তুমি অফিস জয়েন করছো আকাশ ভাইয়ার রাগ ভাঙানোর জন্য না? আবির ভাইয়া আমার দিকে তাকালো আর বলল, তুই কিভাবে জানলি? আমার মনে হলো তাই বললাম। আবির ভাইয়া সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে লাগলো, কোনো কথা বললো না। আমি ভাবলাম ভাইয়া হয়তো রাগ করেছে। আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে ভাইয়া বলল, জানিস তো, কখনো কখনো প্রিয়জনের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। ভাইয়ার কথার মাঝে আমার একটা কথা মাথায় এলো। 7-5 না ভেবে ভাইয়াকে জিজ্ঞেস করেই বসলাম, ভাইয়া, তোমার প্রিয় মানুষ আছে? হ্যাঁ, আছে তো। কে গো? আমার প্রিয়জন হচ্ছে আম্মু, আব্বু, আকাশ আর আর কে? সে আছে একজন। ক্লাসে বসে আছি, কিছুক্ষণ আগেই ভাইয়া আমায় নামিয়ে দিয়ে গেছে আর বলে গেছে আমায় আবার নিতে আসবে। ক্লাসে বসে আছি আর ভাবছি ভাইয়ার প্রিয়জন কে হতে পারে। এই ভাবনার মধ্যে আমার আরও একটা ভাবনা মাথায় আসছে, সেটা হলো কিভাবে আকাশ ভাইয়া আর আবির ভাইয়ার মিল করানো যায়। এদিকে আবির অনেক চেষ্টা করছে আকাশের সঙ্গে কথা বলার, কিন্তু আকাশ কিছুতেই আবিরের সাথে কথা বলছে না।
সে যতটা সম্ভব আবিরকে এড়িয়ে চলছে। আবির ভাবছে, না, এভাবে হবে না, বাসায় গিয়ে অন্য কিছু ভাবতে হবে। নূরের কলেজ ছুটির টাইমও হয়ে আসছে, আগে ওকে নিয়ে বাসায় যাই, তারপর কিছু একটা ভাববো। আবির নূরের কলেজে এসে নূরকে কোথাও পেল না। আবির কলেজে গিয়ে দেখলো নূর কোথাও নেই। ও দূরে দারোয়ানকে দেখতে পেল। ওনার কাছে গিয়ে জানতে পারলো কলেজ 15 মিনিট আগেই শেষ হয়ে গেছে। ও ভাবলো হয়তো ও বাসায় গেছে। বাসায় গিয়ে দেখতে হবে, যেই ভাবা সেই কাজ। আবির ড্রাইভ করতে করতে ভাবলো নূরকে বাসায় গিয়ে উচিত শিক্ষা দিবে। আবির বাসায় গিয়ে দেখলো নূর নেই। ও ওর মাকে জিজ্ঞেস করলো, আম্মু, নূর কোথায়? ও আসেনি এখনো? না, ও তো এখনো আসেনি। ও তো অন্যদিন আরো 20 মিনিট আগে চলে আসে। আজ আসছে না দেখে আমি ভাবলাম তোর সাথে আছে। ভেবে নিলে আর হয়ে গেল না? একটু খোঁজও নিলে না? ও একা একা কোথায় যাওয়ার তো মেয়ে না। হায় আল্লাহ, কোনো বিপদ হলো না তো মেয়েটার? নূরের মায়ের কথা শুনে আবিরের বুকটা ধক করে উঠল। তার ভয় হওয়া শুরু হলো, নূরকে হারিয়ে ফেলার ভয়। সে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল নূরকে খুঁজতে। টানা 1 ঘন্টা খোঁজার পরও নূরকে কোথাও পেল না। না, এভাবে কোথায় খুঁজবো আমি ওকে? আমি বরং থানায় যাই। হ্যাঁ, বাসায় গিয়ে ছোট আব্বুকে নিয়ে যাই। আবির গাড়ি নিয়ে বাসার দিকে গেল। বাসায় ছোট আব্বু, ছোট আব্বু, মা, ছোট আব্বু কোথায়? ও রুমেই আছে। তুই বল, তুই নূরের খোঁজ পেলি? না মা, আমি পাইনি। তুমি তাড়াতাড়ি ডেকে দাও ছোট আব্বুকে, পুলিশ স্টেশনে যেতে হবে আমাদের। বড় আম্মু, জানো আজ কি হয়েছে? কারো গলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো উপস্থিত সবাই। নূর, কোথায় ছিলি মা? তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো তুই? না মা, আমি ঠিক আছি। কি হবে আমার? এই দেখো, একদম ঠিক আছি আমি। পি বলে সে উপস্থিত সবার দিকে তাকাতে লাগলো, কিন্তু একজনের দিকে তাকিয়ে তার চোখ আটকে গেল। সেটা আর কেউ না, আবির। এতটা অগোছালো লাগছে কেন তাকে দেখতে? চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখ দুটো লাল হয়ে আছে, যেন চোখ থেকে পানি নয়, রক্ত গড়িয়ে পড়বে। গায়ের শার্টটা ঘেমে গায়ের সাথে লেগে আছে। আবির আস্তে আস্তে নূরের দিকে এগিয়ে এলো। নূরের সামনে এসে দাঁড়িয়ে বলল, আম্মু, ওকে জিজ্ঞেস করো ও এতক্ষণ কোথায় ছিল। আবিরের আম্মু আবিরের দিকে তাকালো। সে বুঝতে পেরেছে তার ছেলে খুব রেগে আছে। এখন এই রাগ যেন নূরের উপর না দেখায়, এটার প্রার্থনা করলো সে। আর নূরকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি তুই নূর? তোকে না পেয়ে আমাদের কত টেনশন হচ্ছিল তুই জানিস? তোর সব ফ্রেন্ডদের বাসায় ফোন করেছি, তারা জানিয়েছে তুই যাসনি তাদের বাসায়। তাহলে কোথায় গিয়েছিলি বল? বড় আম্মু, আমি মিরাপুর বাসায় গেছিলাম। আম্মু, ওকে জিজ্ঞেস করো কেন গেছিল। কেন গেছিলি কাউকে না বলে? আসলে ভাইয়ার আমাকে নিতে আসার কথা ছিল। ভাইয়ার আসতে দেরি হচ্ছিল, আমি দাঁড়িয়েই ছিলাম। হঠাৎ মীরা কোথা থেকে এসে আমায় জোর করলো তার সাথে যেতে, কিন্তু আপু আমার কথা শুনতে চাচ্ছিল না। আমি ভাবলাম কিছুদিন পর ওদের সাথে তোমাদের একটা নতুন সম্পর্ক তৈরি হবে। আসলে মীরা হলো আকাশের হবু স্ত্রী, আমি না করলে খারাপ দেখাবে, তাই আমি আর না করতে পারিনি। এই কথা বলে ভয়ে ভয়ে সে আবিরের দিকে তাকালো। আবির তৎক্ষণাৎ নূরের গালে থাপ্পড় মারলো। হঠাৎ এরমটা হওয়ায় নূর তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। বেয়াদব মেয়ে একটা তুই। তুই জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি আমি? তোকে না পেয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। মনে হচ্ছিল যেন প্রাণ পাখিটা উড়ে যাবে আমার। আর তুই ফুর্তি করতে গেছিলি। সবার কথা ভাবিস এত, যার সাথে সম্পর্ক হয়নি এখনো তার কথা ভাবতে গেছিলি। কই, আমার কথা ভাবতে তো দেখিনি কোনোদিন। ভেবেছিস আমার কথা? আবিরের কথার মাঝে আবিরের আম্মু নূরকে মেঝে থেকে উঠিয়েছে। আবির আর একটা থাপ্পড় মারার জন্য হাত ওঠাতে আকাশ দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরকমটা হওয়াতে নূর নিজেও প্রস্তুত ছিল না। কোথায় ছিলি তুই? আমি পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছি তোকে। ভাইয়া, আমি মিরাপুর বাসায় গিয়েছিলাম। তো ফোন করে বলতে পারতি। আসলে আমি ফোন নিয়ে গিয়েছিলাম না। মীরার ফোন থেকে ফোন দিতি। আসলে ভাইয়া, আমার এসব কথা মাথাতেই আসেনি। এরপর থেকে আর এরকম করবি না, ওকে? ভাইয়া। এবার আমি আবির ভাইয়ার দিকে তাকালাম। সে আমার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকাতেই সে পাশে থাকা ফুলদানিটাতে লাথি মারলো। সাথে সাথে সেটা ভেঙে গেল আর ভাইয়া তার রুমে চলে গেল। আবির ভাইয়ার এই কাণ্ডে আমার একটা প্ল্যান মাথায় আসলো। নূরের মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে কেটে গেল বেশ কিছুদিন।
এ কদিনে আবির অনেক চেষ্টা করেছে আকাশের অভিমান ভাঙানোর, কিন্তু আকাশ একটাও কথা বলেনি আবিরের সঙ্গে। এদিকে নূরও অনেক চেষ্টা করেছে আবিরের সঙ্গে কথা বলার, কিন্তু আবির বাড়ির সবার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করলেও নূরের দিকে তাকাচ্ছেও না, তাকে পুরোপুরিভাবে ইগনোর করছে। আবির কথা না বলায় নূরেরও খুব কষ্ট হচ্ছে। চৌধুরী বাড়িটা কেমন যেন হয়ে গেছে। আগে দুই ভাই মিলে বাড়িটাকে মাতিয়ে রাখতো, আর সাথে নূর তো আছেই, কিন্তু এখন কেউ কারো সাথে কোনো কথা বলে না। এতে বাড়ির বড়রাও অনেক চিন্তিত হয়ে আছেন। চিন্তিত হওয়ারই কথা, যেখানে বাসার ছোটরা কষ্টে আছে সেখানে বাসার বড়রা কিভাবে ভালো থাকবে। আরে কাজল, কি করছিস কি? এক্ষুনি তো তোর হাতটা পড়ে যেত। আসলে উনি রান্না করছিলেন আর গরম পানির মধ্যে বেখেরালিতে হাত দিতে যাচ্ছিলেন। তখনই মিসেস রেহানা দেখে ফেললেন আর চেঁচিয়ে বলে উঠলেন, কি করব ভাবি, বাসার এই পরিস্থিতি ছেলে মেয়েগুলো কেমন মনমরা হয়ে আছে। বাসার সবাই আগে কত হাসি ঠাট্টা করে খেতে বসতো, আর এখন কেউ কারো দিকে মুখ তুলেও তাকায় না, আর খাবার তো কেউ এক বেলাও ঠিক মতো খাচ্ছে না। বলেই তিনি কাঁদতে লাগলেন। আর মিসেস রেহানা, উনিই বা কি সান্ত্বনা দিবেন, ওনার মন তো ঠিক নেই। নূর কলেজে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে আবিরের রুমের সামনে এসে থমকে গেলেন। ভিতরে থেকে ভাঙচুরের আওয়াজ হচ্ছে, আর আবির কি যেন বলছে। কি বলছে তা শোনার জন্য নূর আবিরের দরজার কাছে গিয়ে কান পাতল। কি কি ভেবেছিস তোরা? আমি কি মানুষ না? আমার মন নেই? আমার অভিমান নেই? সেই কবে থেকে তোর রাগ ভাঙানোর চেষ্টা করছি। আমার একটা ভুলের জন্য তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছিস। তোরা ভাই বোন মিলে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছিস। আমাকে কোন আগুনের দহনে পোড়াচ্ছিস তোরা? আমি আর পারছি না এসব সইতে। আমি আবার লন্ডনে ব্যাক করব। এই বলে আবির দরজা দিয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় দেখতে পেল নূর ওর দরজার সামনে। ও নূরকে কিছু বলতে গিয়েও বলল না। সিঁড়ি দিয়ে নামতেই যাচ্ছিল, এমন সময় নূরের ডাক তার কানে আসলো। ভাইয়া। আবিরের পা থেমে গেল। পরপরই সে আবার হাঁটা শুরু করলো। আবার তার কানে সেই কণ্ঠস্বর গেল। ভাইয়া। আবিরের মেজাজ বিগড়ে গেল। সে মুখ দিয়ে চ শব্দটা উচ্চারণ করে পেছনে তাকালো। নূরের দিকে এগিয়ে গেল। নূরের একদম সামনাসামনি গিয়ে থামলো আর নূরকে বলল, কি তখন থেকে ভাইয়া ভাইয়া করছিস? আমি তোর মায়ের পেটের ভাই? আমি কি তোর নিজের ভাই? তোর চাচা তো ভাই আমি। তাই বলে এই না যে সবসময় ভাইয়া ভাইয়া বলবি। একটা সুন্দর নাম আছে আমার, ডাকার হলে নাম ধরে ডাক, আর নয়তো আবির ভাই বলে ডাক। কোনো বোনের দরকার নেই আমার, আর বিশেষ করে তোর মতো বোনের তো দরকার নাই। এরপর থেকে ভাইয়া ভাইয়া করলে থাপড়িয়ে গাল লাল করে দেবো বেয়াদব। কথাগুলো এক নিঃশ্বাসে বলে আবির চলে গেল নিজের গন্তব্যে। আর নূর, সে তো হাঁ করে তাকিয়ে আছে এখনো। কি বলে গেল ভাইয়া এগুলো? নাম ধরে ডাকতে? কিন্তু নাম ধরে তো আমি জীবনেও ডাকতে পারবো না। তাহলে কি বলবো? আবির ভাই। কিন্তু ভাই আর ভাইয়ার মধ্যে পার্থক্য কি? যাই হোক, বাবা উনি যেহেতু আবির ভাই ডাকতে বলেছে, তাহলে সেটা বলেই ডাকবো। খামোখা ওনার হাতে থাপ্পড় খাওয়ার ইচ্ছে নেই আমার। ছোটবেলার কথা এখনো মনে আছে আমার। ভাত তো খাই না, মনে হয় লোহা খাই। হাত তো নয়, যেন রড। এই বলে নূর ভেঙচি কাটলো। পরক্ষণেই নূরের আবিরের একটা কথা মনে পড়ল। তোর মতো বোনের দরকার নেই আমার। নূর আর একটা ভেঙচি কেটে বলল, ওনার মতো ভাই যেন আমার খুব দরকার। আমারও দরকার নেই ওনার মতো ভাইয়ের। কিন্তু আবির ভাই তখন কাঁদছিল। এতগুলো বছরে আমি কোনো দিন আবির ভাইকে কাঁদতে দেখিনি। আর আবির ভাই এটা কি বলল? ভাইয়ার কথা না হয় বুঝলাম, কিন্তু আমি। নূর এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সেও চলে গেল কলেজে। অফিসে আবির কাজ করছিল, তখনই তার ফোনে কল এলো। হ্যালো, বলো আম্মু, কি বলবে? আবির, নূরকে কোথাও পাওয়া যাচ্ছে না। আবির ওর মায়ের কথা শুনে চোখ বড় বড় করে ফেলল। পরক্ষণে সেদিনকার কথা মনে পড়তেই ও বলল, দেখো, মীরা অথবা ওর কোনো ফ্রেন্ডের বাসায় গেছে। এতে আমাকে ফোন দেওয়ার কি আছে? না রে আবির, ও কারো বাসায় যায়নি। আমি নিজে সবাইকে ফোন দিয়ে জেনেছি। আসলে ও। বলেই হু হু করে কেঁদে উঠলেন তিনি। আবির ওর মাকে এভাবে কাঁদতে দেখে ভয় পেল। বলল, কি হয়েছে আম্মু, পুরোটা বলো আমায়। আসলে ওর ফোন থেকে ফোন এসেছিল। ও কি বললো? বলল যে বড় আম্মু আমাকে বাঁচাও। ওরা আমাকে এই কথাটা বলতেই পাশ থেকে ওর কেউ বলে উঠল, ওই ওর ফোনটা কেড়ে নে আর ওর মুখটা বেঁধে গাড়িতে। এই কথাটা বলে উনি আবার কাঁদতে লাগলেন। কথাটা শোনা মাত্রই আবিরের হাত থেকে ফোনটা পড়ে গেল।
সে দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। এদিকে আকাশ একটা মিটিং করছিল। মিটিং শেষ করে বের হতেই দেখে আবির দৌড়ে বেরিয়ে গেল। যা বাবা, এর আবার কি হলো? ও এভাবে দৌড়ে কোথায় গেল? স্যার, আপনার ফোন। নূর ম্যাম ফোন দিয়েছিলেন অনেকবার। আপনি মিটিংয়ে ছিলেন, তাই দিতে পারিনি। দাও। আকাশ দেখলো নূরের 12বার মিস কল। নূর এতবার ফোন করেছে, কোনো দরকার পড়লো নাকি? ও ফোনটা পকেটে রাখতেই নূরের SMS এ চোখ পড়ল। ওখানে লেখা ছিল, ভাইয়া আমায় বাঁচা, ভাইয়া আমায় বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। মেসেজটা পড়তে আকাশের চোখ বের হওয়ার অবস্থা। সে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল নূরকে খুঁজতে। আবির নূরের ফোনের লোকেশন ট্যাগ করে খুঁজতে লাগলো। লোকেশনটা একটা জঙ্গলের দিকে যাচ্ছে। হঠাৎ লোকেশনটা এক জায়গায় থেমে গেল। আবির দেখলো ও লোকেশনটার প্রায় কাছাকাছি চলে এসেছে। ও গাড়ি থেকে নেমে গেল আর নূরকে খুঁজতে লাগলো। নূর, নূর কোথায় তুই? এই দেখ আমি এসেছি, তোর কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, আমি চলে এসেছি। নূর, শুনতে পাচ্ছিস তুই? নূর। আবির কিছু দূর যেতে একটা বাংলো দেখতে পেল। ও বাংলোর দিকে যেতে লাগলো। হঠাৎ ওর ঘাড়ে কেউ হাত দিল। ও ভয় পেয়ে গেল। ও আস্তে আস্তে পেছনে ঘুরে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আবির একটা বাংলো দেখতে পেল। আবির পেছনে তাকিয়ে দেখলো আকাশ। আবির আকাশকে জড়িয়ে ধরলো। আসলে আকাশ আবিরের গাড়ি ফলো করতে করতে এসেছে। আকাশ জানতো যে আবির নূরকে খুঁজতেই যাচ্ছে, তাই সে আবিরের পিছু পিছু এসেছে। হঠাৎ একটা শব্দ হতেই ওরা একে অপরকে ছেড়ে বাংলোর দিকে তাকালো। তারপর ওরা একে অপরের দিকে তাকিয়ে দৌড়ে গেল বাংলোটির দিকে। আবির, এখানে তো কিচ্ছু নেই, পুরো অন্ধকার। তোর কি মনে হয় নূর এখানে আছে? হ্যাঁ, আমি পুরো নিশ্চিত যে নূর এখানেই আছে। তুই এক কাজ কর, তুই ওই দিকটায় যা, আমি এই দিকটায় যাই। আচ্ছা। আকাশ এদিক ওদিক দেখছে। জায়গাটা ভীষণ অন্ধকার। হঠাৎ কারো সাথে ধাক্কা খেলো। আ ভূত ভূত, বাঁচা আবির, বাঁচা আমায়, ভূত। কোথায় ভূত, কোথায়? আবির চোখ খুলে দেখলো সামনে আকাশ। শালা হারামি, নিজেও ভয় পেলে আমাকেও ভয় দেখালি। শালা চোখ খোল। আকাশ চোখ খুলে দেখে আবির। ভাই তুই, আমি তো ভেবেছিলাম ভূত। শালা আবার আমি ভূত? ওই খবরদার, আমায় শালা বলবি না। আমি আমার বোনের সঙ্গে তোর মতো মুলার বিয়ে দেব না। কি বললি? আমি মুলা? তা নয়তো কি, শুধু কি মুলা তুই হচ্ছিস, তুই হচ্ছিস কাকরোশ। এই কাক্রোশটা আবার কি? আরে ওই যে, যেটা রান্না করে খায়। ও, কাকরোল। কি, তুই আমায় কাকরোল বললি? এতক্ষণ এদের দু ভাইয়ের কাণ্ড দেখছিল নূর। আসলে এইগুলো ইচ্ছে করেই করেছে, ওদের দু ভাইয়ের মিল করাতে। আর তারা দুই ভাই মিল হতে পারে একটাই কারণে, আর সেটা হলো নূর। কারণ নূর তাদের নয়নের মণি, ওদের দু ভাইয়ের প্রাণ। ছোটবেলা থেকে নূরের সব কাজ আকাশ আবির করেছে। নূরকে সব বিপদ থেকে ওরাই রক্ষা করেছে, কিন্তু আবির একটু বেশিই করেছে। আবির ছোটবেলা থেকে নূরের প্রতি সিরিয়াস। নূর এদের দু ভাইয়ের কাণ্ড দেখে চুপ থাকতে পারছিল না, তাই দম ফাটা হাসি দিল। হাসির আওয়াজ আসতেই তারা দু ভাই চুপ হয়ে গেল। যেদিক থেকে হাসির আওয়াজ আসছে সেদিকে তাকালো ওরা। নূরকে দেখতে পেল হাসতে। নূর ওদের দেখলো, ওর দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ নূর দেয়ালের পেছনে লুকিয়ে গেল। নূর, বেরিয়ে আয়, ওখান থেকে বেরিয়ে আয়। নূর, আয় এদিকে, আয়। নূর, আমি গেলে কিন্তু খুব খারাপ হবে। আমি গেলে বকবে না তো? না, বকবো না, আয়। প্রমিস করো, আবির ভাই বকবে না? না, আয়। নূর দেওয়ালের পিছন থেকে বেরিয়ে তাদের সামনে আসলো। আকাশ বলল, এসব কি নূর? ভাইয়া আসলে আমার কিছুই হয়নি, তোমাদের মনোমালিন্য চলছিল আর আবির ভাইও আমার সাথে কথা বলছিল না। বাসার সবাই দুশ্চিন্তা করছিল, আমার এসব ভালো লাগছিল না, তাই আমি এসব করেছি। কথাটা বলতে দেরি, কিন্তু নূরের গালে থাপ্পড় পড়তে দেরি নাই। ঠাস। নূর গালে হাত দিয়ে। আবির ভাই, তুমি না বলেছিলে আমায় বকবে না? তাহলে বকবো না বলেছিলাম, মারবো না বলিনি। তো তুমি চিটিং করেছো। চুপ, একদম চুপ। তুই জানিস তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমার কি অবস্থা হয়েছিল জানিস? তোকে তো আমি... নূর ভয়ে আকাশের পিছনে লুকালো। আবির, ছেড়ে দে ভাই, আগে বাসায় যাই, সবাই খুব টেনশন করছে। না না না, আমি বাসায় যাব না। কেন যাবি না? বাসায় গেলে আম্মু আব্বু আমাকে মেরেই ফেলবে।
এত ভয় যখন তখন এরকম করলি কেন? মাথায় ছিল না কথাটা? প্লিজ আবির ভাই, কিছু একটা বলে ম্যানেজ করে নিও না। তুমি আমায় আরও কয়েকটা মারো, তাও প্লিজ কিছু করো, না হলে আমি সত্যিই মরে যাব। কথাটা শেষ না হতে আবির নূরকে ঝড়ের গতিতে জড়িয়ে ধরল। এমনটা হওয়াতে নূর যেন স্তব্ধ হয়ে গেছে। ওর মুখে কোনো কথা নেই। ও যেন পাথরের মূর্তি হয়ে গেছে। কি হলো বলতো ভাবি, আমার মেয়েটার কোথায় সে? ছেলে দুটো তো এলো না, ওরা কি নূরকে পায়নি? এভাবে বলো না, আমাদের মেয়ের কিচ্ছু হবে না, দেখে নিও। তাই যেন হয়। এদের কথার মাঝে কলিং বেল বাজলো। রাবেয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। রাবেয়া হচ্ছে এই বাড়ির কাজের মহিলা। এই বাড়ির কেউ তাকে কাজের মহিলা হিসেবে দেখে না। সবাই ভাবে রাবেয়াও এই বাড়ির একজন সদস্য। রাবেয়া দরজা খুলে দেন। বাড়ির সবাই দরজার দিকে তাকায়। নূরকে দেখে যেন তাদের দেহে প্রাণ ফিরে আসে। মিসেস কাজল দৌড়ে এসে নূরকে বুকে আগলে নেন। কিরে মা, কোথায় ছিলে তুই? কিছু হয়নি তো তোর? নূর, চুপ করে আছিস কেন? বল না, কি হয়েছিল? কোথায় ছিলি তুই? এদের অবস্থা দেখে নূর শুকনো ঢোক গিলল। এই কয়েক ঘন্টার কি হাল হয়েছে এদের। এখন ওরা যদি জানে যে আমি এসব ইচ্ছে করে করেছি, তাহলে তো নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে ওরা। আবার এদের মিথ্যা কথাই বা বলবো কিভাবে? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে ওনারা। আমি কিছু না বলে আবির ভাইয়ার দিকে তাকালাম। উনি এমন ভাব করছেন যেন মনে হচ্ছে কিছুই হয়নি, অথচ উনি তখন বললেন ব্যাপারটা উনি হ্যান্ডেল করবেন। তখন ভাইয়ার এমন কাণ্ডে আমি হতবাক। কিছুক্ষণ পর উনি আমায় ছেড়ে দিলেন। আমি ঠিক আগের ন্যায় আছি। উনি আমাকে একবার দেখলেন, বললেন, শোন, তুই আবার ভাবিস না আমি তোকে জড়িয়ে ধরেছি। আসলে ওইদিকে একটা কিসের যেন একটা ছায়া দেখলাম, তাই ভাবলাম তুই যদি ভয় পাস, তার জন্য জাস্ট তোকে এইভাবে ধরলাম। আমি মনে মনে ভাবলাম হয়তোবা আবির ভাই ঠিকই বলছে, না হলে আমাকে কেন উনি জড়িয়ে ধরবেন? কিরে নূর, কোথায় হারিয়ে গেলি? হুম, না ভাইয়া, কিছু না। এখন চল, বাড়িতে চাই। না না না, না না তো, তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো বলে আমি আমার হাতের নখ দাঁত দিয়ে কাটতে লাগলাম। অতিরিক্ত টেনশন হলে আমি এরকমটা করি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। হোয়াট ননসেন্স! কি করছিস এটা? এভাবে নখ কাটছিস কেন? আর বাসায় যাবি না কেন? আমি বাসায় গেলে আম্মু আব্বু আমাকে মেরে ফেলবে, আর আমি বাসায় যাব? তোকে কিন্তু আমি হেল্প করতেই পারি এই সিচুয়েশন থেকে বের হতে, সত্যি? কিন্তু একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। এতক্ষণ আকাশ ওদের কথা শুনছিল, কিন্তু এখন বলল, কি বলছিস তুই নূর? ওর শর্তটা তো আগে শুনে নে। আরে যাই হোক না কেন, এই সিচুয়েশনের থেকে তো আর বেশি কিছু হবে না। আমি আবিরকে চিনি, ও এত সহজে নূরকে ছেড়ে দেবে না। নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি আটছে। আর এই পাগলিটা শর্ত না শুনেই রাজি হয়ে গেল। এদিকে আমি কিছু বলতে যাব, তার আগে আবির ভাইয়া বলল, ছোট আম্মু, তোমার মেয়েকে একদল খারাপ লোক তুলে নিয়ে গেছিল। ওরা না তোমার মেয়ের সাথে কিরে বাবা, কি করছে ওরা? বিক্রি করে দিতে চাইছিল। কি বিক্রি করে দিচ্ছিল? হ্যাঁ ছোট আম্মু, আর শুধুই কি বিক্রি, ওরা তো ওর জোর করে বিয়ে দিচ্ছিল। বিয়ে? কিরে আকাশ, বল। আকাশ আবিরের কথায় ভেবাচাকা খেয়ে গেল। পরপরই আবিরের ইশারা পেয়ে বলল, মা, আবির ঠিক কথাই বলছে। ওরা না দেখতে সব বুইড়া বেড়া। কি বুইরা বেডা? হ্যাঁ বড় আম্মু। ওদের তোমরা এমনি এমনি ছেড়ে দিলে? আমি এদের দুই ভাইয়ের কথাতে বাকরুদ্ধ। কি বলছে কি এরা? এসব কখন হলো? এরা তো দেখছি সিনেমার ওই জোকারগুলার মতো জোকারগিরি করছে, আর বাকিরা তা বিশ্বাস করছে। আবির ভাইয়া আমার কানে ফিসফিস করে বলল, কিরে, কেমন দিলাম? এগুলো কি আবির ভাই আপনি এগুলো কি আবির ভাই, আপনি তো এদের ভূগোল বোঝাচ্ছেন। বলেই হেসে দিলাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে থেকে বলল। ভেরি গুড। আমি আবির ভাইয়ার দিকে তাকালাম। উনি মৃদু হাসলেন। না বউ, ওদের আমরা তো অনেক মেরেছি। তারপর তারপর? তারপর ওরা পালিয়ে গেছে। আব্বু, তুমি অত হাইপার হয়েও না, ওদের আমরা পুলিশে দিয়েছি। আব্বু আর বড় আব্বু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আম্মু তো কেঁদেই চলেছে, বলছে মানুষ শুনলে কি বলবে, আর আমার বিয়ে হবে কিভাবে। উফ, এই আবির ভাইয়া আমায় কোথায় ফাঁসিয়ে দিল। আমি রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ আজ খুব ক্লান্ত লাগছে। রাতে আম্মু খাওয়ার জন্য ডেকে দিল। রাতে খাবার খেয়ে ঘুম আসছিল না, তাই ফোন স্ক্রল করছিলাম। রাত বাজে 2টা। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো।
আমি ভিডিওটা ক্লিক করলাম, যা দেখলাম তাতে আমার চারপাশটা অন্ধকার হয়ে গেছে। আমি যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারবো না। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম। সবাই আমার চিৎকার শুনে আমার রুমে আসলো। প্রথমে আবির আর আকাশ ভাইয়া আসলো, কারণ তারা এক রুমে ছিল আজ। অনেকদিন পরে দুই ভাই এক হয়েছে, অনেক গল্প জমা আছে তাদের। আবির রুমে নূরকে খুঁজতে লাগলো। দেখলো নূর রুমের মুখ কোনায় গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজে বসে আছে। নূর, এই নূর। আমি নূরের গায়ে হাত দিতেই নূর আবার চেঁচিয়ে উঠল, শান্ত হ। এই দেখ, আমি, আকাশ, বাড়ির সবাই এখানে আছে, চোখ খোল। নূর দেখলো তার সামনে আবির। সে তৎক্ষণাৎ আবিরকে জড়িয়ে ধরলো, বলল, তুমি তুমি ঠিক আছো? ওই ফোন ফোন নূর আর কিছু বলতে পারলো না। ও কান্নায় ভেঙে পড়ল। আকাশ, নূর মনে হয় ফোনের কথা বললো। দেখ ওর ফোনটা কোথায়। আকাশ ফোনটা হাতে নিয়ে দেখলো। আকাশ ফোন নিয়ে দেখলো একটা ভিডিও। ভিডিওটা ক্লিক করতেই দেখলো কয়েকজন লোক আবিরকে বেঁধে রেখেছে আর একজন আবিরের গলা কাটছে। আকাশের হাত থেকে ফোনটা পড়ে গেল। আবির বিরক্ত হলো, মুখ দিয়ে চ শব্দটা উচ্চারণ হলো। ও ফোনটা নিল আর ভিডিওটা দেখলো। আবিরের চোখ বের হওয়ার উপক্রম। সে তাড়াতাড়ি নূরকে খুব জোরে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বাড়ির সবাই ভিডিওটা দেখলো। বাড়ির পরিস্থিতি ঠিক হয়েছে দেখে সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু হঠাৎ করে এমন হওয়াতে সবাই খুব ভয় পেল। এই নূর, তাকা আমার দিকে। দেখ, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। ভিডিওটা ফেক ছিল, ইডিয়েট। নূর মাথা তুলে তাকালো, তারপর আবার সে আবিরকে জড়িয়ে ধরলো। সবাই বুঝতে পারলো যে নূর খুব ভয় পেয়েছে, তাই কেউ আর কথা বাড়ালো না। নূর আবিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। চারিদিকে আলোয় ভরা। জানালার পর্দা ভেদ করে সূর্যি মামার আলো উপচে পড়ছে নূরের পুরো চোখে মুখে। নূর পিট পিট করে তাকালো। নূরের মনে হচ্ছে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আছে। নূর ভালোভাবে দেখলো সে আবিরের বুকের মধ্যে মাথা রেখে শুয়ে আছে। আমি এখানে এইভাবে, তবে কি আমি সারা রাত আবির ভাইকে জড়িয়ে ধরে শুয়েছিলাম? ভাবতে নূরকে চারিদিক থেকে লজ্জারা ঘিরে ধরল। সে আশেপাশে তাকিয়ে দেখলো তার পরিবারের সবাই এই এক ঘরে ছন্নছাড়া হয়ে শুয়ে আছে। কেউ কেউ তো বসেই ঘুমিয়ে গেছে, আর তার মধ্যে আবির একজন। সে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর তার বুকে নূর। কারণ নড়াচড়া টের পেয়ে আবিরের ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখলো নূর জেগে গেছে। সে তড়িঘড়ি করে ভালোভাবে বসলো, বলল, নূর, তুই ঠিক আছিস এখন? আবিরের প্রশ্নে নূরের রাতের কথা মনে পড়ল। তার মনে ভয় জেঁকে বসলো, হারিয়ে ফেলার ভয়। তার মুখটা মলিন হয়ে গেল। নূরের মুখটা মলিন দেখাতে আবির আবার জিজ্ঞেস করলো, কিরে, কথা বলছিস না কেন? উত্তর দে। আমি ঠিক আছি। এতক্ষণে বাড়ির সবাই উঠে পড়েছে। সবার নূরকে একই প্রশ্ন করছে। নূর উত্তর দিচ্ছে আর আবিরের দিকে তাকাচ্ছে। আবির ব্যাপারটা বুঝতে পেরে বলল, গাথি, তুই এইটুকুতে ভয় পেয়ে গেলি? আর এই ভিডিওটা তো এডিট করা। দেখ, কেউ হয়তো তোর সাথে মজা করেছে। আবির সবাইকে ইশারা করে দিল যাতে সবাই তার কথায় সায় দেয়, কারণ এখন নূরের ভয়টা দূর করতে হবে। হ্যাঁ রে নূর, তোর সাথে কেউ দুষ্টুমি করেছে? সবার কথাতে নূরের মনে হলো হয়তো সত্যি তাই কেউ দুষ্টুমি করেছে তার সঙ্গে। কিন্তু এদিকে আবিরের মনের ভয়টা জেঁকে বসেছে। সে ভাবছে, এরকমটা কে করবে? আর এটা নিশ্চয়ই কেউ দুষ্টুমি করে করেনি। কিন্তু কে করতে পারে এমন কাজ? নূর, হুম কি মোটি ওঠ আমার উপর থেকে। সারা রাত চড়ে বসে আছিস গায়ের উপর, এখন ওঠ। দিন দিন হাতি হয়ে যাচ্ছিস। কে না কে কি ভিডিও পাঠালো তা দেখে আমার মতো মাসুম বাচ্চাকে এইভাবে টর্চার করছিস তুই। উফ মা, আমার সব হাড়গোড় ভেঙে গেছে। শিগগিরই ফ্রেশ হয়ে সরিষার তেল গরম করে আয়া আমার রুমে। এই বলে আবির রুম ত্যাগ করলো। সবাই নূরকে বোঝালো যাতে সে ভয় না করে, আর এটা কেউ দুষ্টুমি করেছে। বোঝানো শেষে সবাই এক এক করে চলে গেল। নূর সেসব বিষয়ে মাথা থেকে ঝেড়ে ফেললো আর ফ্রেশ হতে চলে গেল। বড় আম্মু কি করছো? এই তো মা রান্না করছি। তা তুই হঠাৎ কিচেনে? হ্যাঁ আসলে তোমার ছেলে বললো না সরিষার তেল গরম করে নিয়েছে, তাই এসছিলাম। ও আচ্ছা বস, আমি তেল গরম করে দিচ্ছি। আরে না না না, তুমি তোমার কাজ করো, আমি করে নিচ্ছি। তুই পারবি তো? হ্যাঁ পারবো। নূর তেল গরম করে নিয়ে আবিরের রুমে গেল। সে দেখল আবির তোয়ালে 2 হাত দিয়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে।
এই তুমি এটা কিভাবে তুমি এটা কিভাবে আছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে? আবির কারো চিৎকার শুনে পেছন ঘুরে দেখলো নূর, বলল, অসভ্য মেয়ে, তুই আমার ঘরে কি করছিস? আর আসলি তো নক করে আসবি না? আর তুই ওদিকে ঘুরে কেন? এদিকে ঘুর। নূর আবিরের দিকে ঘুরলো, মুখে লজ্জার ভাব। লজ্জায় সে আবিরের দিকে তাকাতে পারছে না। কিরে, তুই এমন ভাবে লজ্জা পাচ্ছিস কেন? তুই কিছু দেখিসনি তো? না, তুই এভাবে তোতলাচ্ছিস কেন? সত্যি করে বল, তুই কিছু দেখিসনি তো? তুই তো খুব খারাপ নূর, এভাবে ছেলেদের রুমে উকি দিস। তুই আমার সব শেষ করে দিবি, সব দেখে নিবি। এখন আমায় কে বিয়ে করবে? আবিরের কথায় নূর বেশ ক্ষেপে যায়। শোনো, আমি ইচ্ছে করে দেখেছি নাকি? হ্যাঁ, এভাবে রুমের দরজা খুলে কেউ আয়নার সামনের তোয়ালে এভাবে খুলে দাঁড়িয়ে থাকে? কথাটা বলে সাথে সাথে নূর মুখ চেপে ধরলো। বুঝতে পারলো সে কি বলতে কি বলেছে। তার মানে তুই সত্যি সত্যি? না না না, সত্যি আমি অন্য কিছু দেখিনি। কথাটা বলতে বলতে সামনে তাকালো নূর, দেখলো আবির ওর দিকে এগিয়ে আসছে। আবির নূরের কাছে এসে ওর হাত থেকে তেলের বাটিটা নিয়ে টেবিলের উপর রাখলো। সে নূরের কোমর জড়িয়ে ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তুই এত কিউট কেন রে নূর? তুই এতটা মিষ্টি কেন? মনে হয় তোকে টুপ করে খেয়ে ফেলি। আবির ভাইয়ের কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। বললাম, এসব কি বলছেন আবির ভাই? সত্যি বলছি। আমি একটা জিনিস চাইবো, দিবি? কি 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 জিনিস? আই নিড এ কিস। এই বলে উনি আমার ঠোঁটের দিকে এগোচ্ছেন। আমি ওনাকে সরানোর চেষ্টা করছি। যত সরানোর চেষ্টা করছি উনি তত আমায় জাপটে ধরছে। উনি যত এগিয়ে আসছে আমার যেন প্রাণ বেরোনোর উপক্রম। হঠাৎ কি মনে হতেই উনি আমায় ছেড়ে দিলেন। আমি যেন প্রাণ ফিরে পেলাম। এসব কি আবির ভাই? তুই কি ভেবেছিস এসব আমি ইচ্ছে করে তোর সাথে করলাম? আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম, যেন চোখ দিয়ে জিজ্ঞেস করছি, এর মানে? আমার গার্লফ্রেন্ড আছে বুঝলি, তাই তোর সাথে ট্রাই করছিলাম। আচ্ছা, ওর সাথে এমন করলে ও কিস দেবে? তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে তো। আচ্ছা, একটা কথা বল, ওকে এভাবে বললে ও কিস দেবে? হুম, দিয়ে দেবে। তুই কিভাবে জানলি? ভ্রু কুঁচকে তাকিয়ে আছে উনি আমার দিকে। ভাইয়াকে জ্বালানোর জন্য বললাম, জানো তো আমার বয়ফ্রেন্ড আছে, সেও আমার থেকে এভাবে কিস চেয়েছিল। কি? তোর বয়ফ্রেন্ড আছে আর সে এভাবে কিস চেয়েছিল? আরে হ্যাঁ, তাতে এভাবে চেঁচাচ্ছ কেন? তুই ওকে কিস দিয়েছিলি? আমি এমনভাবে লজ্জা লজ্জা ভাব করলাম যেন মনে হয় আমার উত্তর হ্যাঁ। আবির নূরের লজ্জা মাখা মুখ দেখে বুঝে গেল নূর কি বলতে চাইছে। মুহূর্তে আবিরের চোখ লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে আসলো। আবির নূরের দিকে তেড়ে আসতে নূর আবিরকে দেখতে পেল ওর দিকে আসতে, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল। আবিরও টাওয়াল পরে নূরের পেছনে দৌড় দিল। আজ নূরকে হাতের কাছে পেলে সে নূরকে আস্ত চিবিয়ে খাবে। নূর, দাঁড়া বলছি। না, দাঁড়াবো না। আমি যদি তোকে ধরতে পাই না, তোর কপালে অশেষ দুঃখ আছে। নূর নিজের রুমে বসে আছে আর ভাবছে তখনকার কথা, যখন আবির ওকে তাড়া করে বেড়াচ্ছিল। একটুর জন্য আবির নূরকে ধরতে পারেনি। উফ বাবা, আমি ভাগ্যিস বলেছিলাম আবির ভাই তোমার তোয়ালেটা খুলে যাচ্ছে, না হলে আবির ভাই আজ আমায় কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিত। হঠাৎ নূরের ফোনে একটা SMS আসলো। নূর ফোনটা হাতে নিল। আমায় আবার কে এসএমএস করছে? এটা তো অচেনা নাম্বার। দেখি তো কি এসএমএস করছে। নূর মেসেজ ওপেন করে দেখলো তাতে লেখা, আই অ্যাম ইজ ব্যাক টু ইউ লাইভ। নূর মেসেজটা দেখে থমকে গেল। কে এই মেসেজ করতে পারে? এই মেসেজের সাথে আগের ভিডিওটার কোনো মিল নেই তো, দুইটায় একজন পাঠায়নি তো। নূর ওই ভিডিওটার নাম্বার আর এই মেসেজটার নাম্বার চেক করলো। এটা কি? দুইটাই এক নাম্বার, তার মানে এটা কেউ ইচ্ছে করে করছে। কোনো দুষ্টুমি নয়, কিন্তু কে হতে পারে? এসব ভাবতে ভাবতে নূরের ফোনে আর একটা মেসেজ আসলো, অত প্রেশার দিও না নিজেকে, ঠিক সময়ে আমি তোমাকে দেখা দেব, মিষ্টি। মেসেজটা দেখার সাথে সাথে নূরের হাত থেকে ফোন পড়ে গেল। ও বুঝে গেছে এই মেসেজগুলো কার। না না, এটা হতে পারে না। ও আবার আমার লাইফে ফিরে আসতে পারে না, এটা অসম্ভব। বাড়ির সবাই নূরের চিৎকার শুনে ওর রুমে উপস্থিত হলো। কি হলো নূর, তুই এভাবে চিৎকার করছিস কেন?
নূর ওর মায়ের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। কিরে নূর, বল কি হলো? ভাইয়া, ফোন, আমার ফোন। আবির গিয়ে নূরের ফোন নিল আর সেখানে মেসেজগুলো পড়লো। ফোনে তো এই মেসেজগুলো ছাড়া কিছু নেই, কোনো ভিডিও নেই। তাহলে আর এই মেসেজগুলো কার? কি মেসেজ দেখি? আকাশ মেসেজগুলো দেখে বলল, ও যদি আবার এরকম একবার দুঃসাহস দেখায় তাহলে ওকে আমি খুন করে ফেলবো। কে কি করেছে? আর এই মেসেজ কার? নূর, এটা কি তোর বয়ফ্রেন্ডের মেসেজ? তুই যার কথা বলেছিলি, তোকে কি ছ্যাঁকা টাকা দিয়েছিল? সবাই আবিরের কথায় অবাক না হয়ে পারছে না, কারণ এসব কথা কোনোদিনও বলে না আর এভাবে তো নাই। কিন্তু আবির তো মনের রাগ থেকে এসব কথা বলেছে, কারণ নূর সকালে ওকে বলেছে ওর বয়ফ্রেন্ড আছে। আবির, এসব কি কথা? দেখছস মেয়েটা ভয় পেয়ে আছে। আবির, এটা আসলে জিসানের মেসেজ। একমাত্র ওই নূরকে মিষ্টি বলে ডাকে, আর ও আকাশকে বলতে না দিয়ে আবির বলল, ও, তাহলে ওর সাথে তুই প্রেম করতি নূর? খুব ভালো, মানলাম। বাট তারপরে কি হলো? আরে না না আবির, আসলে জিসান ছেলেটা খুব আকাশের কথার মাঝে নূর অজ্ঞান হয়ে গেল। সবাই নূরকে বেডে শোয়ালো আর ডাক্তার ডাকলো। আবির ভাবলো কি হলো মেয়েটার। আকাশ, বল। নূরের এমন অবস্থা হওয়ার কারণ কি? আর জিসানেরই বা এসব মেসেজে নূরের এত ভয় পাওয়ার কারণই বা কি? তোকে পরে বলবো সবটা, কিন্তু একটা কথা শুন। নূর কোনোদিন কারো সাথে রিলেশন করেনি। ও এসব প্রেম টেমের চক্করে পড়তে চায় না। আর আমিও জানি তুই নূরের প্রতি খুব পসেসিভ। তুই ওকে ভুল বুঝছিস না ভাই। জিসান নূরের সাথে খুব খারাপ করেছে। ওকে একবার হাতের কাছে পেলে আমি মেরেই ফেলবো। আবির বেশ চিন্তায় পড়ে গেল। কি হয়েছিল নূরের সাথে? আমায় তুই এক্ষুনি সব কথা বলবি, চল আমার সাথে। আবির বেশ জোর করে আকাশকে টেনে নিয়ে গেল। যাওয়ার আগে নূরকে এক পলক দেখে গেল। আবির, কথা বল, কি হলো তোর? কাঁদছিস কেন? আবির আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার জন্য এত কিছু হয়েছে, তাই না? আমি যদি দেশ ছেড়ে না যেতাম তাহলে এত কিছু হতো না। আমার পুচকে নূরকে এত খারাপ সিচুয়েশনে পড়তে হতো না, তাই না? আরে রিল্যাক্স ভাই, এত ভেঙে পড়িস না। আমি জানি তুই নূরকে ভালোবাসিস, কিন্তু ওর সাথে কিছু খারাপ হতে দিতেই না আমি। হ্যাঁ, খারাপ হয়নি, কিন্তু হতেও তো পারতো, অনেক খারাপ হতে পারতো। আমার তো সেসব কথা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। ফ্ল্যাশব্যাক। এবার বলতো আকাশ, কি হয়েছিল নূরের সাথে? আসলে আবিরের নূরের সাথে ওই কুত্তা খারাপ কাজ করতে চেয়েছিল। জিসান? হ্যাঁ, ওই। এটা সেদিনকার ঘটনা, যেদিন নূর ক্লাস 9-এ পড়তো। একদিন জিসান নূরকে স্কুলে সবার সামনে, ইভেন স্যারদের সামনেও প্রপোজ করে, কিন্তু নূর তাকে সরাসরি না করে দেয়। নূর, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো। বাট হোয়াই? হোয়াই মানে কি? আমি তোমায় ভালোবাসি না। এমন কেন বলছো নূর? আমি জানি তুমি আমায় ভালোবাসো, সবার সামনে লজ্জা পাচ্ছ তাই না? তাই তুমি আমায় বলছো ভালোবাসো না? আমি তোমায় সত্যি ভালোবাসি না। এই বলে নূর চলে যেতে নিলে জিসান নূরের হাত ধরে ফেলে। এতে নূর বেশ রেগে যায়। তোমার সাহস হয় কি করে আমার হাত ধরার, তাও আবার এই ভরা স্কুল টিচারদের সামনে? নূর, আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমি বাসি না। ভালোই যখন বাসো না, তাহলে ছোট থেকে যে কোনো জায়গায় তুমি আমাকে নিয়ে গেছো কেন? ছোটবেলা থেকে তুমি আমাকে তোমার খেলার সাথী করেছো কেন? কেন তুমি আর কোনো ছেলে ফ্রেন্ড বানাও না? কেন তুমি সবাইকে বলো আমি তোমার বেস্ট ফ্রেন্ড? বলো কেন? ওই যে তুমি বললে না, আমি বলেছি তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোমাকে আমার সাথে যে কোনো জায়গায় নিয়ে যেতাম। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আর কাউকে আমার ফ্রেন্ড বানাইনি। আর রইল কথা আমার খেলার সাথী বানানোর কথা, সেটাও ঠিক এই কারণেই বানিয়েছি। খেলার সাথী বানিয়েছি, সারা জীবনের সাথী না। এই বলে নূর চলে গেল। তুমি খুব ভালো করলে নূর, খুব ভালো করলে। এর শাস্তি তোমায় পেতে হবে। একদিন জিসান নূরকে কিডন্যাপ করে, আর সেদিন ও নূরকে সেদিন কি বল? সেদিন নূরকে জিসান জোর করে বিয়ে করতে চায়, কিন্তু নূর না করায় সে নূরকে ধর্ষণ করতে চায়। সেদিন নূরের বান্ধবী ও নূরের সাথেই ছিল। ওকেও নূরের সাথে কিডন্যাপ করে জিসান। ওর বান্ধবী সেদিন
আমি নূরের ফোন থেকে আমায় কল করে সবটা বলে, আর আমি পুলিশ নিয়ে যাই। ঠিক সময় মতো পৌঁছাতে পেরে আমি আমার বোনটাকে বাঁচাতে পেরেছিলাম ওই শয়তানটার হাত থেকে। ওর বান্ধবী তোকে সবটা বললো আর ওরা জানতে পারলো না কেন? কারণ ওরা নূরকে নিয়ে ব্যস্ত ছিল, তাই ওর বান্ধবীদের দিকে অত খেয়াল করেনি। সবটা শুনে আবিরের বুকটা কেমন যেন ধুক করে উঠল। সে যেন বিশ্বাস করতে পারছে না নূরের সাথে এত কিছু ঘটে গেছে। সে তো সব সময় ছায়া হয়ে থাকতো নূরের সাথে। সে না গেলে হয়তো এমন হতো না, কিন্তু সে তো গেছিল নূরের জন্যই। নূর জিসানের কথা বলেই তো গিয়েছিল। নূর জিসানের কথা বলেই তো রাগিয়ে দিয়েছিল আবিরকে। সে রেগে হয়তো অনেক বড় ক্ষতি করে দিত নূরের। তাই তার আব্বু আম্মু ওকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমান আর কাঁদিস না ভাই, তোর জন্য কিচ্ছু হয়নি। জিসান কিছু করতে পারেনি, নূর শুধু ভয় পেয়েছে, আর কিছুই না। কিন্তু আমার মন তো তা মানছে না। ওই জিসানকে হাতের কাছে পেরে আমি ওকে মেরে ফেলবো। রাতে আবির আকাশের থেকে সব কথা শোনার পর অনেক গিল্টি ফিল করে। ও ভাবছে হয়তো ওর জন্য এত কিছু হয়েছে। উফ, আমি কেন মাথা থেকে এই কথাগুলো ছেড়ে ফেলতে পারছি না? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার নূরের সাথে এত খারাপ হয়েছে, আর এদিকে নূরেরও সেন্স ফেরেনি। আচ্ছা, আমি কি একবার যাবো ওর ঘরে? যাই, কেউ তো আর দেখতে পাবে না। আবির নূরের ঘরে গেল। দেখো, মেয়ে কত সুন্দর করে ঘুমিয়ে আছে, একদম মায়াবিনী। আবির নূরের পাশে গিয়ে বসলো, নূরের হাত ধরে বলল, কত নিশ্চিন্তে ঘুমাচ্ছ তুমি, আর এদিকে আমার ঘুমই যে নেই। ঘুমন্ত অবস্থায় এত সুন্দর লাগছে না তোমাকে? মনে হচ্ছে টুপ করে খেয়ে ফেলি। জানো, আমি চাইতাম তোমাকে শাস্তি দিতে, কারণ তোমার জন্য আব্বু আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তুমি যে আমার নেশা, তুমি আমার প্রথম প্রেমের ছোঁয়া। তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছি আমি, তোমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছি, তোমার সব আবদার আমার কাছে। কিন্তু তুমি ওই জিসানের কথা বলাতে আমার খুব রাগ হতো। জানি না কেন, ওই জিসানকে তো মনে হতো মেরে ফেলি। আমি তোমার থেকে যখন দূরে গেলাম তখন বুঝতে পারলাম তোমায় আমি ভালোবাসি। তোমার সাথে রুড বিহেভ করতে যেয়েও পারতাম না, তাও তোমাকে শাস্তি দিতে চাইতাম। কিন্তু আকাশের থেকে যখন শুনলাম ওই জিসান তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে, তখন থেকে মনটা বড্ড অশান্ত। আমি আর চাই না তুমি কষ্ট পাও, তাই তোমার জীবন আমি ভালোবাসায় ভরিয়ে দেব। বাট প্রবলেম একটাই, আমি কখনো তোমায় আমার মনের কথাগুলো সামনাসামনি বলতে পারবো না। ভয় হয়, বড্ড ভয়। তুমি যদি আমার ভালোবাসা ফিরিয়ে দাও, তখন আমি তো মরেই যাব। জানি তোমার মনে কেউ নেই, তবুও পারবো না বলতে, তাই আজ বলছি এই কথাগুলো। কিন্তু প্রমিস করছি, খারাপ ব্যবহার কখনো করবো না। আই লাভ ইউ ভাইজান। আজ না, তোমার ঠোঁটগুলো বড্ড টানছে আমায়। মনে হচ্ছে একটু ছুঁয়ে দিই, কিন্তু কোথাও যেন আটকে যাচ্ছি। আমি তোমার ঠোঁট ছুঁয়ে দিলে কি তুমি রাগ করবে? হয়তো করবে। আবির কথাগুলো বলে চলে যেতে নিয়ে আবার নূরের দিকে ঘুরল। নূরের কাছে ঝুঁকে আস্তে আস্তে বলল, একটু ছুঁয়ে দিই না, ক্ষতি কি? এই বলে নূরের ঠোঁটের দিকে অগ্রসর হয়। ঠিক সে সময়ে নূর চোখ খোলে, আর আবিরকে নিজের এত কাছে দেখে নূর আবিরকে ধাক্কা দিয়ে উঠে বসে। আবির ভাই, তো তুমি এত রাতে কি 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 করছো আমার রুমে? আর আর তুমি এত কাছেই বা এসেছিলে কেন? আসলে আমি দেখতে এসেছিলাম তোর সেন্স ফিরেছে কিনা। দেখা হয়ে গেছে, আমি এখন যাই। আচ্ছা, বাই, গুড নাইট। 1 মিনিট থামো। আবির নূরের ডাক শুনেও না শোনার ভান করে পালিয়ে যায়। এদিকে আবির যেতেই নূর হাসতে লাগে। অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছিল নূর। তুমি কি ভেবেছো আবির ভাই, আমি কিছু শুনিনি? আমি সব শুনেছি। তুমি আমায় ভালোবাসো, তাহলে বলতে এত ভয় কেন? যতই ভয় করো না কেন, আমি তোমার মুখ থেকে বলিয়েই ছাড়বো। তোমাকে বলতেই হবে যে তুমি আমায় ভালোবাসো। অনেকক্ষণ ঘুমানোর জন্য নূরের আর ঘুম আসছিল না। সে ভাবলো আকাশের রুমে যাবে। প্রায় সময় আকাশ এই সময় জেগে থেকে অফিসের কাজ করে, যেই ভাবা সেই কাজ। ভাইয়া আসবো? আবির কারো আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো, দেখলো নূর। ও হেসে বলল, আই, কখন উঠলি? এই তো এই মাত্র। তা এত রাতে তুই আমার ঘরে কি মনে করে? আসলে একটা কথা জানার ছিল। বল, কি জানার ছিল? তুমি কি ব্যস্ত?
আকাশ একবার নূরের দিকে তো একবার ল্যাপটপের দিকে তাকালো, তারপর ল্যাপটপটা অফ করে বলল, না, এবার বল। আসলে ভাইয়া আমাদের কলেজ থেকে না। নূর বলতে না দিয়ে আকাশ বলল, ট্যুরে যাবে তাই তো? আর সেই জন্য বাসায় সবাইকে রাজি করাতে হবে। প্লিজ ভাইয়া রাজি করিয়ে দিও প্লিজ। সম্ভব না। এভাবে বলো না ভাইয়া। দেখ, তোকে একা একা কোথাও ছাড়ছি না। আরে ভাইয়া আগে তো কতবার গেছি। আগের হিসাব আলাদা আর এখনকার হিসাব আলাদা। এখন ওই জিসান এসেছে তোর ক্ষতি করতে। আরে ও কিচ্ছু করতে পারবে না, আমি আমার খেয়াল রাখবো।